হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানিয়ে আজকে একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমি সুদেষ্ণা। আমার ছোট ছোট কিছু ছাত্রছাত্রী ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল বা বলেছিল, আন্টি আমাদের জন্য একটা ভূতের গল্প বলবে। এবং যেটা প্রতিবারের মতো আপনাদের বলি যে আপনারা তো যেমন ঘটনা পাঠাতে বলি সে তো ঠিকই আছে, অনেক বয়স্ক মানুষ আছেন যারা চোখের প্রবলেমের জন্য গল্প পড়ে উঠতে পারেন না, কিন্তু শুনতে ভীষণ ভালোবাসেন। আবার ছোট ছোট ছেলেমেয়েরা, বিশেষত যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, অনেকেই বাংলা বলতে বা বাংলা পড়তে জানে না, তারা কিন্তু শুনতে ভালোবাসে। সবার জন্যই সপ্তাহে একদিন করে ঘটনা তো থাকছেই, একটি করে গল্পও বলবো এরকম আমি বলেছিলাম। হয়তো সব সপ্তাহে পারি না, কিন্তু আজকে সবার জন্য একটা গল্প নিয়ে এসেছি। অঙ্ক স্যারের পরীক্ষা। শুভঙ্কর সাহার কলমে অঙ্ক স্যারের পরীক্ষা। আকাশে যে মেঘ জমে আছে তা বুঝতে পারেননি বিমলবাবু। সন্ধ্যার পরপর বাস থেকে নেমে চায়ের দোকানে জমিয়ে এক কাপ চা খেয়ে নিয়ে একটু আড্ডা দিয়ে তবে বাড়ি যাওয়া তার দীর্ঘদিনের অভ্যেস। আজও স্কুল থেকে ফিরে আড্ডা হয়েছে, বোধহয় একটু দেরিই হয়ে গেল অন্য দিনের চেয়ে। তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়নায় শর্টকাট রাস্তাটা ধরলেন বিমলবাবু। বাস স্ট্যান্ডকে ঘিরে ছোট্ট একটা বাজার, দুটো চায়ের দোকান, একটা মিষ্টির দোকান, গোটা তিনেক মুদিখানা, আর একটা নতুন হয়েছে মোবাইলে টাকা ভরার দোকান। এই নিয়ে তাদের নিশিপুরের বাজার। বাস স্ট্যান্ডের দুদিকেই দুটো রাস্তা, ইটের খোয়া বিছানো, এখনও পিচ পড়েনি। রাস্তায় আলো থাকার প্রশ্নই নেই, তবে এই রাস্তার পাশে কিছু নতুন বাড়ি হয়েছে ইদানিং। আসলে মূল গ্রামটা বাস রাস্তা থেকে প্রায় মাইলখানেক ভিতরে। উত্তরমুখী রাস্তা বরাবর কিছুটা গিয়ে গ্রামে যাবার মেঠো পথটা ধরলেন বিমলবাবু। আর তারপরেই বিপত্তি। কোথা থেকে যে মেঘ উড়ে এলো, গায়ে পড়ল দু চার ফোঁটা, সঙ্গে শিরশিরানি হাওয়া। সারাদিন তো বেশ ভালোই ছিল, আশ্বিনের শেষে হঠাৎ করে বৃষ্টি আসবে কে জানতো। আজ স্কুলও তাড়াতাড়ি ছুটি হবার কথা ছিল, টেস্ট পরীক্ষা চলছে। কিন্তু পরীক্ষা শেষে হেডমাস্টার মশাই হুকুম জারি করলেন, জরুরি মিটিং। বোঝো ঠেলা, ফলে অন্য দিনের মতোই সন্ধ্যা পার করে ফেরা। টর্চটাও ব্যাগে ঢোকানো হয়নি। চারপাশে নিকষ কালো অন্ধকার। মাঠটা পার হলেই ঘোষদের পুকুর আর বিঘের পর বিঘে বাঁশবন। হঠাৎ করেই আলোর ঝলকানি আর কড়াত করে বজ্রপাতের শব্দে কেঁপে উঠলেন বিমলবাবু। গাটা কেমন যেন ছমছম করে উঠল। হাঁটার গতি বাড়িয়েও লাভ নেই, পায়ে পায়ে হোঁচট খেতে হচ্ছে। নেহাত চেনা পথ, না হলে এই মাঠেই ঘুরে মরতে হতো। মাঠ পেরিয়ে বাঁশবাগানে এসে উপস্থিত হতেই জোর হাওয়া উঠল। নুয়ে পড়া বাঁশের ঠোক্করও খেতে হলো। তারপরেই কি যেন বলে উঠল, স্যার বাড়ি যাচ্ছেন? ভাবলেন ভুল শুনছেন, এই ঝড় বাদলের মধ্যে এখানে তো কারো থাকার কথা নয়। হাঁটার গতি বাড়াতে গিয়ে আবার ঠোক্কর খেলেন বাঁশে। কপালে হাত দিয়ে বসে পড়লেন। আবার শুনতে পেলেন সেই কণ্ঠস্বর, স্যার বাড়ি যাচ্ছেন? আজ এই পথে? কে কে ওখানে? গলায় সাহস এনে বললেন বিমলবাবু। স্যার আমারে চিনতে পারলেন না? আমি আপনার ছাত্র ছিলাম, সবাই পচা বলে রাখতো। পচা? পচা কী করে হবে? সে তো জলে ডুবে মারা গেছে। এখানে পচা আসবে কি করে? স্কুল যে গাঁয়ে, সেখানেই তো পচার বাড়ি ছিল। অপঘাতে মারা তো, তাই আমি এখন ভূত।
যেখানে খুশি রাতের বেলা চলে যেতে পারি। এবার একটু একটু করে ভয় পাচ্ছেন বিমল স্যার। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। নিজে অঙ্কের মাস্টার, যুক্তি তর্ক হিসাব এইসব নিয়ে তার কাজ কারবার, ফুটে ফুটে বিশ্বাস করেন না। কিন্তু এই দুর্দিনে তাঁরও যে যুক্তিবুদ্ধি সব লোপ পেতে বসেছে। ভয়ে ভয়ে বললেন, আচ্ছা ধরে নিলাম তুমি না হয় আমাদের পচাই হলে, কিন্তু বাবা আমার অপরাধটা কি? 20 বছরের বেশি স্কুলে পড়াচ্ছি, কোনো দিন কোনো অন্যায় করেছি বলে তো মনে পড়ছে না। তাহলে স্যার ধরে নিলাম মানে আমি তো জল জ্যান্ত পচাই, আর আপনার তো মনে থাকার কথা নয়। অঙ্ক পারিনি বলে আমার একদিন বেদম পিটোলেন, 3 দিন ভয়ে স্কুলে যেতে পারিনি, আমার মনে আছে। আচ্ছা বাবা, তোকে মারা আমার ভুল হয়েছিল, স্বীকার করছি, আর কখনো হবে না। এবারকার মতো ছাড় আমাকে। ছাড়তে পারি যদি একটা হিসাব করি দেন। হিসাবের কথায় বিমল স্যার বুকে একটু যেন বল পেলেন, সাহসটাও একটু বেড়ে উঠল। তাড়াতাড়ি বলে উঠলেন, ঠিক আছে পচা, বলে ফেল, তোর হিসাব আমি এখনই কষে দিচ্ছি। একটা ডিমের দাম 3 টাকা হলি 3.5 খানা ডিমের দাম কত? এ তো সোজা হিসেব, 3 তিরিখে 9 যোগ 1.5, সব মিলিয়ে 10.5। বাপের জন্মে শুনেছেন বাজারে 3.5 খানা ডিম বিক্রি হয়? আমাদের ভূতির দেশে হয় কেউ নয়কে হয় করতে পারি, তাও আমরা কোনো দিন দোকান থেকে 3.5 খানা ডিম আনতে পারিনি। বিমল স্যার মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। ভূতদের নিয়ে অনেক গালগল্প চালু আছে গ্রামে। তিনারা নাকি রাত বিরেতে ভর করে মানুষকে দিয়ে কাজ করিয়ে নেন, কখনো গলা টিপে মেরেও ফেলেন। এসব ভাবতে ভাবতে টিপ টিপ করে মাথাটাও ব্যথা শুরু হয়ে গেল। এমন সময় পচা আবার বলে উঠল, ছাড়, আজকের মতো অঙ্ক শেষ, কাল আবার হবে। ভয় আর দুশ্চিন্তা নিয়ে বাড়ি ঢুকলেন বিমলবাবু। কালকের চিন্তায় ভালো করে খেতেও পারলেন না। রাতে বিছানায় শুয়ে ঘুমও আসতে চায় না। চোখ বুঝলেই শুধু পচার গলা শুনতে পান। 2-1 উঠে ঢকঢক করে জল খেলেন। শেষ রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলেন, তবুও অন্য দিনের চেয়ে একটু তাড়াতাড়িই উঠে পড়লেন। আজ আবার পচা কী অঙ্ক দেবে কে জানে, কোনো বিপদ ঘটাবে না তো? এইসব চিন্তায় স্কুলেও কেমন বিমর্ষ হয়ে থাকলেন। হেড স্যারও ডেকে একবার বললেন, কি বিমলবাবু, বাড়িতে কারো অসুখ বিসুখ নাকি? মুখটা এমন শুকনো লাগছে কেন? একগাল হেসে বিমলবাবু এড়িয়ে গেলেন, না তো, তেমন কিছু হয়নি, আসলে রাতে ভালো ঘুম হয়নি। বিমলবাবু আসল কথাটা কাউকে বলতেও পারছেন না। সুজিতবাবুর সঙ্গেই তার বেশি ভাব, কিন্তু তাঁকেও বলা গেল না। বললে হয়তো হেসেই উড়িয়ে দেবেন বা বলবেন ভীমরথী। একটু আগে ছুটি নিয়ে দিনের আলো থাকতে থাকতে বাড়ি পৌঁছে গেলে তো আর পচার খপ্পরে পড়তে হবে না, এই ভেবে হেড স্যারের ঘরের দিকে পা বাড়ালেন, কিন্তু মাঝপথ থেকেই ফিরে এলেন। ছুটি চাইলেই তো জেরার মুখে পড়তে হবে। আগে একবার বলেছেন যে কিছুই হয়নি, এখন আবার ছুটি চাওয়া, না, ব্যাপারটা ঠিক হবে না। যথারীতি সন্ধ্যা পার করে বাস থেকে নামলেন। তাড়াতাড়ি 1 কাপ চা খেয়ে বাড়ির পথ ধরলেন। তবে আজকে আর মাঠঘাট নয়, সঙ্গে ছাতা আর টর্চ লাইটটা ভোলেননি। রাস্তার নিশ্চয়ই 2-1 সঙ্গী সাথী পাওয়া যাবে, কিন্তু কোথায় কি? টর্চ জেলে জেলে পথ হাঁটছেন। কিছুটা যাবার পরই একটা ঠান্ডা বাতাস তার ঘাড়ের ওপর পড়তে লাগলো। টর্চ দিয়ে চারপাশটা দেখে নিয়ে আবার হাঁটা লাগালেন। এ নিশ্চয়ই পচার কেরামতি ভাবতে ভাবতে দুপাশের বাড়িঘর পেরিয়ে এসেছেন। এক অজানা ভয়ে হাত থেকে টর্চ লাইটটা পড়ে গিয়ে চারপাশকে আবার অন্ধকারে ডুবিয়ে দিয়ে গেল। সঙ্গে সঙ্গেই পচা বলে উঠল, কি স্যার, বলেছিলাম না আজ আবার অঙ্কের পরীক্ষা, মনে আছে তো? হ্যাঁ বাবা, বিলক্ষণ আছে, দেখি তোমার অঙ্ক, বলতে বলতেই ঘেমে উঠলেন বিমলবাবু। এই অঙ্কও আমাদের ক্লাসে বলেছিলেন, বাংলা ফানোর অঙ্ক,
প্রথমবার যা লাফায় পরের বার তার অর্ধেক লাফায়। 10 ফুটের দড়ি ব্যাঙ আর পেরোতেই পারেনি, অঙ্ক করে দেখিয়েছিলেন। ঠিকই তো, আমার নিয়মে কোনো ভুল ছিল না। অঙ্কের হিসাবে ব্যাঙে দড়ি কোনো দিনই টপকাতে পারবে না। কোনো দিন ছাড় দেখেছেন নাকি ব্যাঙ জায়গায় বসি খালি লাফায়? আর ব্যাঙ কি মাথার দিব্যি দিয়েছে নাকি যে প্রতিবার অর্ধেক লাফাবে? এই জন্যে আমার গাঁটটা মেরেছিলেন। বিমল স্যার মনে মনে ভাবতে লাগলেন, অঙ্কের ক্লাসে তো এমন অঙ্ক ছেলে মেয়েদের অনেক দিয়েছেন, কোনো দিন তো ভেবে দেখেননি আসলে তা হয় কি না। এবারকার মতো ছেড়ে দে পচা, আমার ঘাট হয়েছে। আমি তো সেই কথাই বলেছিলাম, সেজন্যই আমার কি মারটাই না মেরেছিলেন। এটা কি ঠিক হয়েছিল যার? না রে পচা, একদম ঠিক হয়নি। দেখিস এরপর থেকে আর এরকম অঙ্ক শেখাবই না, কারো গায়েও হাত দেবো না। বাস্তবের সঙ্গে মিল না থাকলে ছাত্রছাত্রীরা উৎসাহ পাবে কেন? এই এতক্ষণ পর একটা দামি কথা বলেছেন স্যার। ওইসব আগডুম বাগডুমের জন্যই তো কত ছেলে মেয়ে স্কুল থেকে পালায়। আর ছাড়া আপনি আমারে মাফ করে দিবেন, হাজার হোক আপনি আমার মাস্টার তো। এতক্ষণ পথ আটকে রেখেছি, চলেন আপনারে পথ দেখায় দিই। আমি ভূত হতে পারি, তাই বলে কি মানুষ না? এই ছিল ছোটদের জন্য আজকের একটা ভৌতিক গল্প। ছোটরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বড়দেরও অবশ্যই আশা করি ভালোই লাগবে, কারণ মাঝে মাঝে ছোটদের গল্প শুনতেও বড়দের ভালোই লাগে। আর প্রতি রোববারে আপনাদের যেমন সত্যি ঘটনা শোনাচ্ছি তেমন তো শোনাবই। প্রত্যেকের কাছে আবার রিকোয়েস্ট রইল, যারা এই ধরনের ঘটনা শুনতে বা গল্প শুনতে ভালোবাসেন তাদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন, এবং নিজেদের জীবনে বা পরিচিত কারোর জীবনে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে আমাকে অবশ্যই লিখে বা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। আমি সেগুলো আমার চ্যানেলের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে উঠবেন, কারণ আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আপনারা সঙ্গে থাকলে মনের জোর পাবো। আজ এই পর্যন্ত, শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। বাই।